আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের মহাজনপুর মহাবিদ্যালয় মুজিবনগর মেহেরপুর কলেজ থেকে অনলাইনে ক্লাস, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার অনলাইন ক্লাস শুরু করছি। আশা রাখি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। আমার ছাত্রছাত্রীরা, আমরা নিয়মিত আমাদের কলেজ থেকে অনলাইন ক্লাসগুলো আমরা আপলোড করছি। এই ক্লাসগুলো অবশ্যই তোমরা নিয়মিত দেখবে, স্টাডি করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর আমাদের শারীরিক দিক বিবেচনা করে ছুটি, সরাসরি ক্লাস নেওয়ার জন্য যে ছুটি বাড়িয়েছে, 29 মার্চ পর্যন্ত যে ছুটি বাড়িয়েছে, তোমরা সকলেই ঘরে থাকবে, বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে স্টাডি করবে। আল্লাহ চাইতো পরিবেশ যদি সুন্দর হয়, ইনশাআল্লাহ আমরা সরাসরি মার্চ মাসের শেষের দিকেই আমরা ক্লাস নিতে পারবো ইনশাআল্লাহ। তো দেখো, আমরা গত যে আমরা ক্লাস নিয়েছিলাম, অর্থাৎ আমার অনলাইন ক্লাস 15 নম্বর ক্লাস, এই ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের থেকে আলোচনা করছি। আমাদের যে সংক্ষেপে সিলেবাস দিছে, সেই সিলেবাস থেকে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের কোর্সগুলো আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারি। সেই উপলক্ষে আজকে আমরা ক্লাস নেব প্রথম পত্র। আমার বিষয় উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় থেকে ক্লাস আমার চলতেছিল। এর আগে আমরা যে ক্লাস নিয়েছি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের, সেটা হলো শ্রম বিষয়ে আমরা আলোচনা করছি, শ্রমের গুরুত্ব, শ্রমের বৈশিষ্ট্য। মানে আজকে আমরা শ্রমের একটা বিষয় আলোচনা করে আমরা মূলধনে চলে যাব। আমরা চ্যাপ্টারের যে উৎপাদন উপকরণের মধ্যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এর ভিতরে আমাদের ভূমি, শ্রম, আমরা আজকে শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব মূলধনের ধারণা ও মূলধনের বৈশিষ্ট্য, মূলধনের সংজ্ঞা। তো আমরা প্রথমেই আমরা দেখি আজকে পাঠে প্রথমে বাংলাদেশের শ্রমিকের দক্ষতা বাড়ানোর উপায় কী। সারা পৃথিবীতে যত কলকারখানা, ইন্ডাস্ট্রি চলে, সব এগুলো শ্রমিকের মাধ্যম দিয়ে এই কাজকে পরিচালনা করা হয়। কোনো পণ্য বা দ্রব্য উৎপাদন করতে হলে সরাসরি শ্রমিক লাগে। তো আমাদের বাংলাদেশে একটি জনবহুল দেশ। এদেশে অনেক কলকারখানা আল্লাহর রহমতে গড়ে উঠেছে। এখানে আমাদের শ্রমিকরা নিয়মিত কাজ করছে, রাত দিন পরিশ্রম করে বিভিন্ন পণ্যদ্রব্য তৈরি করছে। এই পণ্যদ্রব্য তৈরি করার ফলে আমরা সহজলভ্যে আমরা সেটা ব্যবহার করছি, এবং বিদেশে পোশাক খাতে আমরা যে পোশাকগুলো বিনিয়োগ করে রপ্তানি করে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারছি, এবং আমাদের বেকার সমস্যাটাও কিছুটা হ্রাস পাচ্ছে। তো দেখো, আমাদের বাংলাদেশের শ্রমিকের দক্ষতা আমরা কীভাবে বাড়াতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো শ্রম তো হলো মানুষের দৈহিক এবং মানসিক যে শ্রম। কোনো কিছু তৈরি করতে, উৎপাদন করতে গেলে শারীরিক শ্রম লাগে, মেধা লাগে। তো শ্রম তখনই হবে যখনই তার একটা বিনিময় থাকবে, আর্থিক বিনিময় থাকবে। উন্নত দেশ গঠনে দক্ষ শ্রমিকের ভূমিকা অপরিসীম। একটা উন্নত দেশ গঠন করতে হলে দক্ষ শ্রম শক্তি না হলে ওই দেশ কখনোই উন্নত দেশ হিসাবে গঠন করতে পারবে না। কিছু ক্ষেত্রে পিছিয়ে থাকলেও আমাদের এদেশের শ্রমিকরা কোথাও দক্ষতা প্রমাণ দিয়েছে, কিন্তু বিশ্ববাজারে টিকে থাকতে হলে বা সুনাম অর্জনের ক্ষেত্রে শ্রমিকদের আরও দক্ষতা আমাদের বাড়াতে হবে। আমরা কিভাবে দক্ষতা বাড়াতে পারি শ্রমিকদের? 1 নম্বরের শ্রমিকের বিষয়ে যে পয়েন্ট আমরা দেখছি সেটা প্রশিক্ষণ বা ট্রেনিং, প্রশিক্ষণ দান। আমরা এখানে লিখে দেখাই প্রশিক্ষণ দান, ট্রেনিং।
প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমাদের দেশের শ্রমিকদের দক্ষতা বাড়ানো যেতে পারে। তাদের হাতে কলমে শিক্ষা দিয়ে কিভাবে আমার কাজটা সম্পন্ন করতে হবে, সরাসরি তাদের হাতে কলমে শিক্ষা দিতে পারলে, গিভিং ট্রেনিং এটা দিতে পারলে শ্রমিকরা তাদের দক্ষতা বাড়বে। শ্রমিকদের প্রশিক্ষিত করার জন্য সরকারি বেসরকারি পর্যায়ে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া প্রয়োজন। কারণ প্রশিক্ষণ শ্রমিকদের কর্মদক্ষতা শীর্ষে নিয়ে যেতে সহায়তা করে। আমাদের বাংলাদেশের সরকার এইসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য যুব উন্নয়ন এরকমভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেছে। 2 নম্বর বিষয় হলো শিক্ষার ব্যবস্থা, এডুকেশন। শিক্ষার ব্যবস্থা, অ্যারেঞ্জমেন্ট অফ এডুকেশন, শিক্ষার ব্যবস্থা। বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা বাড়াতে তাদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করা অবশ্যই প্রয়োজন ও দরকার বা যেতে পারে। কারণ ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান ছাড়া শ্রমিকদের দক্ষতা বাড়ানো সম্ভব নয়। প্রয়োজনে তাদের জন্য নৈশকালীন শিক্ষার ব্যবস্থা আমরা করে তাদেরকে শিক্ষার আলো তাদেরকে দিতে পারি। 3 নম্বর হলো চাকরির নিশ্চয়তা বিধান, চাকরির নিশ্চয়তা বিধান। চাকরির নিশ্চয়তা বিধান। বাংলাদেশের শ্রমিকদের দক্ষ করে তুলতে অবশ্যই চাকরির নিশ্চয়তা দিতে হবে। যেখানে কোনো কর্মচারী তার কর্মসংস্থানের সুযোগ হবে সেখানে চাকরিটা যদি স্থায়ীভাবে হয় তাহলে কর্মীটা তার পুরা সুস্থভাবে, সুস্থ ব্রেনে এবং আরামদায়কের সাথে কাজটি করতে পারবে। তার কাজে ভালো লাগবে, পরিবেশ ভালো লাগবে, সে আগ্রহভাবে কাজটি করতে পারবে। আর যদি কাজের মধ্যে স্থায়িত্ব না হয়, সে অনিশ্চয়তার মধ্যে ভোগে, তার মেন্টালি সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে। এই জন্য বাংলাদেশের শ্রমিকদের দক্ষ করে তুলতে হলে অবশ্যই চাকরির নিশ্চয়তা দিতে হবে। কেননা চাকরির নিশ্চয়তা থাকলে কর্মীরা তাদের কাজে ভালোভাবে মনোনিবেশ করতে পারবে। এটি পরোক্ষভাবে কাজের দক্ষতা বাড়াতে সহায়তা করে। 4 নম্বর পয়েন্টটা হলো ন্যায্য বেতন দেওয়া। ন্যায্য বেতন, উপযুক্ত বেতন কর্মীদের প্রেষণা দানের অন্যতম উপায়। সঠিক সময় এবং জাস্ট যে টাইমে তাদের প্রয়োজন, প্রতি মাসের 1 তারিখে যদি বেতন দেওয়া হয় 1 তারিখের মধ্যে বেতন দেওয়া, এবং তাদের যতটুকু কাজ করবে সেই কাজের পরিমাণে যদি কম না হয়, যে তারা ওভার টাইম যে করবে ওভার টাইমে ন্যায্য বেতন দেওয়া। তাহলে কী হবে, কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজের প্রতি আগ্রহী দেখিয়ে তারা সময় মেনটেন করে কাজ করবে। বাংলাদেশের কর্মী উপযুক্ত বেতন দেওয়ার মাধ্যমে কাজে আগ্রহী দক্ষ করে তোলা সম্ভব। 5 নম্বর আধুনিক প্রযুক্তির ব্যবহার। এখানে প্রযুক্তি অবশ্যই আধুনিক হতে হবে। আধুনিক প্রযুক্তি, আগে যে মান্ধাত্য আমলে আমরা চাষবাস করছি, গরুর লাঙ্গল বা মহিষের লাঙ্গল বয়ে জমি চাষ করতে, হাল চাষ করছি, তো এখন এটা ফসল বেশি অল্প খরচে অধিক উৎপাদন করতে হলে বা অল্প খরচে অল্প শ্রমে অধিক উৎপাদন করতে হলে আমার যন্ত্রপাতি আধুনিক হতে হবে। আধুনিক যন্ত্রপাতি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ছাড়া অধিক উৎপাদন সম্ভব নয়, কোয়ালিটি সম্পন্ন উৎপাদন সম্ভব নয়। আর কোয়ালিটি সম্পন্ন উৎপাদন সম্ভব না হলে এটা বহির্বিশ্বে পণ্যটার সেভাবে আমাদের আগ্রহী হবে না, বেচাকেনা হবে না, মার খেয়ে যাবে। প্রযুক্তি যদি ব্যবহার হয়, প্রযুক্তি মানুষের জীবন ধাঁচ বদলে দিয়েছে। সর্বদা প্রযুক্তির ছোঁয়া লক্ষ্য করা যায়। মানুষের কাজের গতি বাড়িয়ে দিতে প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই কর্মীদের দক্ষতা বাড়ানোর জন্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। 6 নম্বর হল যথাযথ পৃষ্ঠপোষকতা দান। যথাযথ পৃষ্ঠপোষকতা দান করতে হবে। গিভিং প্রপার। কর্মীদের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন সংস্থার পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। কিছু বিশেষ ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা থাকলেও
সাধারণ শ্রমিকদের সব সময় এই সুবিধা থেকে বঞ্চিত থাকে। তাছাড়া সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এরূপ সাধারণ শ্রমিকদের দক্ষতা বাড়বে। 7 নম্বর, সৃজনশীলতা বিকাশের পরিবেশ সৃষ্টি। সৃজনশীলতা বিকাশে পরিবেশ সৃষ্টি। ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট। পরাধীনতা কর্মীদের দক্ষতার ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। কর্মীদের যদি একটু স্বাধীন দেওয়া যায়, তারা নিজের মতো করে সৃজনশীল মাধ্যমে সে কাজ করতে পারবে। নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন পণ্য উৎপাদন করার জন্য, নকশা ডিজাইন তৈরি করার জন্য তারা আগ্রহী হবে। কিন্তু তাদের উপর চাপিয়ে দিলে সেটা করা সম্ভব নয়। আমাদের দেশে অধিকাংশ শ্রমিক কর্মীদের নিয়োগকর্তা উচ্চ পর্যায়ের ব্যক্তিদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, ফলে সৃজনশীল প্রতিভা বাধাগ্রস্ত হয়। কর্মীদের সৃজনশীলতা বিকাশে পরিবেশ সৃষ্টি করতে পারলে অবশ্যই কর্মীদের দক্ষতা বাড়বে। 6 নম্বর যে পয়েন্ট হলো জীবনযাত্রার মান বাড়ানোর পদক্ষেপ নেওয়া। জীবনযাত্রার মান বাড়ানোর পদক্ষেপ নেওয়া। বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা বাড়ানোর উপায়ে জীবনযাত্রার মান বাড়ানোর পদক্ষেপ নেওয়ার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নতির দিকে দিন দিন আগাচ্ছে। এদেশের মানুষের মাথাপিছু আয় অন্যান্য দেশের তুলনায় অনেক কম ছিল, কিন্তু বর্তমানে এখন মাথাপিছু আয় আমাদের বাড়তেছে। কিন্তু তারাও মানসম্মত জীবন উপভোগ করতে চায়। কর্মীরা তার চায় কি, কর্মীরা তারা মানসম্মত জীবনযাপন করতে চায়। আমাদের দেশের কর্মীদের মাথাপিছু আয় কম। কর্মীদের সৃজনশীল শ্রমিকদের মানসম্মত জীবনযাপন করার সুযোগ দিলে তাদেরও কর্মদক্ষতা বাড়তে পারে। তাই বলা যায় দক্ষ শ্রমিক যে কোনো দেশের জন্য একটা সম্পদ বোঝা নাই। দক্ষ শ্রমিক যে কোনো দেশের অ্যাসেট, সম্পদ। উপরে উল্লেখিত বিষয় বা পদ্ধতি বা উপায় অবলম্বনের মাধ্যমে শ্রমিকের দক্ষতা করে গড়ে তোলা সম্ভব। তাহলে আমরা 8টা বিষয় পেলাম। 1 নম্বর হলো প্রশিক্ষণ দান, 2 নম্বর শিক্ষার ব্যবস্থা, 3 নম্বর চাকরি নিশ্চিতকরণ, 3 নম্বর চাকরি নিশ্চিত বিধান, 3 নম্বর ন্যায্য বেতন দেওয়া, 5 নম্বর আধুনিক প্রযুক্তির ব্যবহার, 6 নম্বর যথাযথ পৃষ্ঠপোষকতা, 7 নম্বর সৃজনশীল বিকাশের পরিবেশ সৃষ্টি করা এবং 8 নম্বর জীবনযাত্রার মান উন্নয়ন বা জীবনযাত্রার মান বাড়ানোর পদক্ষেপ নেওয়া। এখন আমরা আজকে আমাদের যে বিষয় আলোচনা ছিল 2 নম্বর মূলধনের ধারণা সংজ্ঞা। মূলধনের সাধারণত উৎপাদনের যে উপকরণ আছে এর মধ্যে মূলধন হলো তৃতীয়। মূলধন ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা বা তৈরি করা সম্ভব নয়। আমরা মূলধনের সংজ্ঞা দেখি। সাধারণ অর্থে মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত অর্থ বা সম্পদকে বোঝায়। ব্যবসায় নিয়োজিত অর্থ বা সম্পদকে বোঝায়। কিন্তু অর্থনীতির দৃষ্টিতে মূলধন বলতে আমরা কি বুঝি? অর্থনীতির মূলধন বলতে মানুষের শ্রমের মাধ্যমে তৈরি সেই সব দ্রব্য সামগ্রীকে বোঝায় যা বর্তমানে ভোগে ব্যবহৃত না হয়ে ভবিষ্যতে উৎপাদনে সহায়তা করে। ভোগের কাজে ব্যবহৃত না হয়, পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। আবার বলছি, অর্থনীতির দৃষ্টিতে মূলধন বলতে মানুষের শ্রমের মাধ্যমে তৈরি সেই সব দ্রব্য সামগ্রীকে বোঝায় যা বর্তমানে ভোগে ব্যবহৃত না হয়ে পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় বা সহায়তা করে। এখানে কয়েকজন বিশেষজ্ঞ সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে মনীষী বোম বায়ার্ক এর মতে ক্যাপিটাল ইজ দ্য প্রোডাক্ট মেন্স অফ প্রোডাকশন। ক্যাপিটাল ইজ দ্য প্রোডাক্ট মেন্স অফ প্রোডাকশন, অর্থাৎ মূলধন হলো উৎপাদিত উপাদান। মূলধন হলো উৎপাদিত উপাদান। এটা সংজ্ঞা। এই সংজ্ঞার আলোকে আমরা এখানে আমরা যে সংজ্ঞা পেলাম, সংজ্ঞার আলোকে আমরা আলোচনা করতে পারি বা আমরা কী পাই। এটি মূলধন উৎপাদন উপাদান, উৎপাদনে ব্যবহৃত হয় কিন্তু যার প্রাকৃতিক অবদান বা মূলধন হিসাবে বিবেচিত হয় না। জমি, খনি, বন, সমুদ্র মূলধন। আর উৎপাদিত দ্রব্য বা বর্তমানে ভোগে ব্যবহৃত হয় বা মূলধন নয়। নিজের বা পরিবারের জন্য কাপড়, খাদ্য, বসত বাড়ি, গাড়ি ইত্যাদি। এখন আমরা দ্বিতীয় বিষয়টি পেলাম, মূলধনের ধারণা সংজ্ঞা পেলাম। তৃতীয় বিষয় হলো মূলধনের বৈশিষ্ট্য। মূলধনের বৈশিষ্ট্য বলতে মূলধন উৎপাদনের একটি মৌলিক উপাদান। প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতা অনেকাংশ নির্ভর করে মূলধনের উপর।
উৎপাদন কাজে সুষ্ঠুভাবে সম্পূর্ণের জন্য পর্যাপ্ত মূলধন প্রয়োজন। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠান পরিচালনা মূলধন আবশ্যক, কারণ মূলধন উৎপাদনের চালিকা শক্তি হিসাবে বিবেচিত হয়। যে সম্পদ ব্যয় করে কোনো আয় পাওয়া যায় তাকে মূলধন বলে। মূলধন হতে হলে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য অধিকারী হতে হবে, সেগুলো নিচে আমরা সংক্ষেপে আলোচনা করতে পারি। এক নম্বর, মূলধন উৎপাদনশীল। মূলধন হলো মূলধন উৎপাদনশীল। ক্যাপিটাল ইজ প্রোডাক্টিভ। মূলধন উৎপাদন কাজে সরাসরি সহায়তা করে, যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, আসবাবপত্র এগুলো উৎপাদনের প্রক্রিয়ায় ব্যবহৃত হয় এবং পণ্য উৎপাদন করে। উৎপাদিত পণ্য থেকে আয় হয়, এই অর্থের মূলধনকে উৎপাদনশীল বলা হয়। মূলধনের উৎপাদন ক্ষমতা জমি ও শ্রমের চেয়ে অনেক বেশি। 2 নম্বর হলো অতীত শ্রমের ফল। অতীত শ্রমের ফল। এক নম্বর হলো মূলধন উৎপাদনশীল, 2 নম্বর অতীত শ্রমের ফল। মূলধন মানুষের অতীত শ্রমের ফল। শ্রমে যে অর্জিত অংশ ভোগ না করে সঞ্চয় করে রাখা হয় তাই মূলধন হিসাবে পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত বা বিনিয়োগ করা হয়। তাহলে কী হলো? অতীত শ্রমের ফল হলো মূলধন মানুষের অতীত শ্রমের ফল। যে তারা শ্রমের ফলে যে টাকা পায়, অর্থ পায়, এটা কি করে? সেটা সঞ্চিত করে, জমা রাখে এবং তা পুনরায় মূলধন হিসাবে উৎপাদন কাজে ব্যবহার করতে পারে। 3 নম্বর হলো মূলধনের উৎপাদন খরচ। মূলধন উৎপাদন খরচ। মূলধন উৎপাদন খরচ। মূলধন উৎপাদন খরচ বা মূলধনের উৎপাদন খরচ। বিদ্যমান মূলধন সৃষ্টি হয় মানুষের শ্রমের মাধ্যমে। বিদ্যমান মূলধন সৃষ্টি হয় মানুষের শ্রমের মাধ্যমে। অতএব মূলধন উৎপাদনের শ্রম খরচ ও অন্যান্য খরচ আছে। মূলধন উৎপাদনের শ্রম খরচ সহ অন্যান্য খরচ আছে। 5 নম্বর হলো উৎপাদন বেড়ে যাওয়া। এই মূলধন অস্থায়ী। 4 নম্বর হলো মূলধন অস্থায়ী। মূলধন অস্থায়ী। মূলধন চিরস্থায়ী নয়। মূলধন ক্রমাগত ব্যবহারের ফলে ক্ষয়প্রাপ্ত হয় এবং অকেজ হয়ে যায়। যেমন দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র এগুলা ক্ষয় হয়ে যায়, শেষ হয়ে যায়। মূলধন অস্থায়ী। 5 নম্বর হলো উৎপাদন বেড়ে যাওয়া। উৎপাদন বেড়ে যাওয়া। উৎপাদন বেড়ে যাওয়া। যে কারখানা প্রতিষ্ঠানে মূলধন যত বেশি হবে সেই প্রতিষ্ঠানে আয়ও তত বেশি হবে। মূলধনের অন্যতম বৈশিষ্ট্য হলো মূলধন উৎপাদন ক্ষমতা বাড়িয়ে থাকে। বেশি মূলধন হলে কাঁচামাল, যন্ত্রপাতি, শ্রমিক, আসবাবপত্র, দালান কোঠা, আধুনিক প্রযুক্তি প্রভৃতি স্থাপন করা সম্ভব। ফলে উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। 6 নম্বর সঞ্চয় থেকে সৃষ্টি। সঞ্চয় থেকে সৃষ্টি। মূলধন সৃষ্টি হয় সঞ্চয় থেকে। মূলধন সৃষ্টি হয় সঞ্চয় থেকে, আর এই সঞ্চয় সৃষ্টি হয় মানুষের আয় থেকে। সঞ্চিত অর্থ উৎপাদনের ব্যবহার করলে তা মূলধন হিসাবে পরিণত হয়। 7 নম্বর হলো নিষ্ক্রিয় উপাদান। নিষ্ক্রিয় উপাদান। মূলধনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নিষ্ক্রিয় উপাদান। শ্রমের সহযোগিতা ছাড়া এটি নিজে নিজে কোনো কিছু উৎপাদন করতে পারে না। 8 নম্বর সৃষ্টির উপায়। মূলধন শ্রমের মাধ্যমে সৃষ্টি হয়। মূলধন শ্রমের মাধ্যমে সৃষ্টি হয়। মানুষই মূলধন ও প্রযুক্তি সৃষ্টি করে ব্যবহারিক উপযোগিতা বাড়িয়ে থাকে। ব্যবহারিক উপযোগিতা বাড়ার ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয় এবং স্বাভাবিক ও গতিশীল হয়। 8 নম্বর হলো ভবিষ্যৎ আয়ের উৎস। 9 নম্বর হলো ভবিষ্যৎ আয়ের উৎস। মূলধন মানুষের ভবিষ্যতের আয়ের উৎস। মূলধন হলো মানুষের ভবিষ্যতের আয়ের উৎস। একজন মানুষ সব সময় সমান পরিমাণে পরিশ্রম করতে পারে না। যুবক বয়সে যে পরিমাণে উৎপাদন করতে পারে সে বৃদ্ধ বয়সে সেই পরিমাণে উৎপাদন করতে সম্ভব নয়।
তাই তার যখন বেশি পরিশ্রম করার বয়স সে বেশি পরিশ্রম করে অতিরিক্ত পরিশ্রম সঞ্চয় করে পরিমাণ সঞ্চয় করে স্থায়ী সম্পত্তি অর্জন করা বা করে থাকে। আর স্থায়ী সম্পত্তি অর্জনই হলো মূলধন। তাই সুতরাং আমরা বলতে পারি মূলধন উৎপাদনের মৌলিক উপাদান, মূলধন হলো মৌলিক উপাদান উৎপাদনের। তাই মূলধনের বৈশিষ্ট্যসমূহ অন্যান্য উপাদান থেকে এটিকে পৃথক করেছে। হ্যাঁ, তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আমরা যে ক্লাসটা নিলাম তোমরা নিয়মিত ক্লাস দেখবে, স্টাডি করবে, আর সকলে বাড়িতে অবস্থান করবে, পরিবারের সকলকে সুস্থ রাখার জন্য তাদেরকেও টিপস দিবে। আমি তোমাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।